অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টরা কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো না? আর তোমাদের কোর্স তো প্রায় শেষের দিকে চলে আসছে, আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি। তো এই বিষয়ে তো অনেক ক্লাস কিন্তু আমরা নিয়ে ফেলছি। তোমাদের কিন্তু এখন উচিত বইয়ের সঙ্গে মিলায়ে ক্লাসগুলা ফলো করা, তাতে কিন্তু বুঝতে পারবা। যারা মোটামুটি সব টপিকে আলোচনায় আনার চেষ্টা করেছি, তারপরে বই পড়লে আরো ডিটেল করে বোঝাটা সহজ হবে, টপিকগুলো বুঝতে সহজ হবে। তো আসলাম মনে হয় ওর ক্লাস বোধহয় ক্লোজ করার কথা, ওর প্রায় শেষ, মানে ওর সম্ভবত সবগুলো শেষ হয়ে গেছে। আর আমারও এই সলিউশন অংশটা আর হচ্ছে লিকুইড অ্যান্ড সলিউশনের এটাও আমিও প্রায় শেষের দিকে চলে আসছি। আর হয়তো দু একটা ক্লাস হবে তোমাদের এই চ্যাপ্টারটার উপর। তাহলে আমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের ওভারঅল ফিজিক্যাল কেমিস্ট্রির সব সিলেবাসই আমরা শেষ করেছি। এখন তোমাদের কিন্তু দায়িত্ব হবে আমাদের লেকচারগুলোর সঙ্গে তোমাদের বই এবং সিলেবাস মিলায়ে পড়া। যেটুকু ঘাটতি আছে সেটুকু বইয়ের সাহায্যে পূরণ করে নিবা। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম কলিগেটিভ প্রপার্টিজের লাস্টটা অসমেটিক প্রেশার। তো এই ক্ষেত্রে আমরা অসমেটিক ল পড়েছিলাম, যেটা ছিল পাই সমান সমান সিআরটি। পাই সমান সমান সিআরটি বা পাই ভি সমান সমান এনআরটি। তো যাই হোক, এখন আমরা এই অসমেটিক চাপের সূত্রটা, অসমেটিক চাপের যে সূত্র, যে অসমেটিক ল, তার তাপগতীয়ভাবে প্রতিপাদন করব। অর্থাৎ আমরা এটা থার্মোডাইনামিকে এটাকে আমরা হচ্ছে ডেরিভেশন করব। তো আমরা তাপগতীয়ভাবে এটা প্রতিপাদন করতে গিয়ে, এটা অবশ্য এই প্রতিপাদনগুলা যদিও এখানেও পড়ছো, এটা তোমাদের কিন্তু সেকেন্ড ইয়ারে থার্মোডাইনামিক্স অংশটাতেও কাজে লাগবে। এই যে তিনটা সূত্রে, মানে কলিগেটিভ প্রপার্টিসের যে চারটা সূত্রের প্রতিপাদনগুলো আমরা তাপগতীয়ভাবে করব, সেগুলো সবগুলা থার্মোডাইনামিক্স যে কোর্সটা আছে সেকেন্ড পার্ট 2-তে, সেখানে কিন্তু আবার এগুলা কাজে লাগবে। তো যাই হোক, আমরা এখানে শুরু করি অসমেটিক চাপের থার্মোডাইনামিক্যালি derivation of osmotic law। তো এই অসমেটিক সূত্রে তাপগতীয়ভাবে প্রতিপাদন করার জন্য আমরা গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা যে অসমেটিক প্রেশার সৃষ্টি হয়, তোমাদের মনে আছে, এরকম একটা অর্ধ প্রবেশ পর্দা দিয়ে আমরা হলো এরকম একটা অর্ধপ্রবেশ্য পর্দা দ্বারা দ্রাবক এবং দ্রবের কণাগুলোকে আমরা কি করেছিলাম, পৃথক করেছিলাম। এটা ছিল আমাদের সেই অর্ধপ্রবেশ্য পর্দা। এই অর্ধপ্রবেশ্য পর্দা ভেদ করে দ্রাবকের কণাগুলো দ্রবণের দিকে যাবে, সেটাই ছিল আমাদের অসমেটিক প্রেশার। দ্রাবক কণাগুলো এই স্বতঃস্ফূর্তভাবে পর্দা ভেদ করে যে যায়, তার কারণে যে প্রেশারটা পাই সেটা ছিল অসমেটিক প্রেশার। তো এটা আমরা কি বলে রিভার্সিবল প্রসেসে এবং আইসোথার্ম প্রসেসে এটা করবো। অর্থাৎ সমতাপীয় এবং উভমুখী প্রক্রিয়া, একটা চাক্রিক প্রক্রিয়া আমরা যদি সম্পাদন করি, সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে আমাদের টি। তো নির্দিষ্ট তাপমাত্রায় টি যদি আমরা রাখি এবং একটা উভমুখীভাবে সমতাপীয় প্রক্রিয়া আমরা পরিচালনা করি, চাক্রিক প্রক্রিয়া। তো এখানে আমরা 4টা স্টেপে আমরা কাজ হবে। তো প্রথম স্টেপ হলো প্রথম ধাপ, আমরা 4 স্টেপে কাজ করব। প্রথম ধাপটা হলো আমরা খুব ক্ষুদ্র পরিমাণ মোল ব্যবহার করি, তাহলে ডিভি মোল। ডিভি মোল দ্রাবককে, ডিভি মোল তরল দ্রাবকটা আমাদের কি হইল, যে বাষ্পে পরিণত হওয়ার জন্য, ডিভি মোল দ্রাবক বাষ্পে পরিণত হওয়ার জন্য যে কাজ হয় সেটা কেমন? তাহলে ডিভি মোল হচ্ছে তরল দ্রাবক,
লিকুইড দ্রাবক আমাদের বাষ্পে পরিণত হওয়ার জন্য বাষ্পে পরিণত করতে যে কাজটা হলো সেই কৃত কাজ W সমান সমান হবে ডিভি আর টি। তাহলে এটা দ্রাবক প্রকোষ্ঠে, তাহলে ডিভি মোল লিকুইড দ্রাবক বাষ্পে পরিণত করতে কৃত কাজ W সমান সমান ডিভি আর টি। সেকেন্ড স্টেপে আমাদের এই ডিভি মোল বাষ্প ডিভি মোল বাষ্প দ্রবণ প্রকোষ্ঠে স্থানান্তরিত করতে যে কৃত কাজ, এই ডিভি মোল বাষ্পটা দ্রবণ প্রকোষ্ঠে স্থানান্তরিত করতে স্থানান্তরিত করতে কাজ W সমান সমান কি হবে ডিভি আর টি ln of P নট বাই P। তোমরা তো জানো P নটটা হলো দ্রাবকের বাষ্পচাপ আর পিটা হলো দ্রবণের বাষ্পচাপ। তাহলে এটা গেল আমাদের। তার মানে কি যে ডিভি মোল বাষ্পকে যখন দ্রবণ প্রকোষ্ঠে স্থানান্তরিত করা হলো তখন তার বাষ্পচাপটা পি নট থেকে পিতে অবনমিত হলো, অর্থাৎ হ্রাস পেল। সেকেন্ড স্টেপ গেল। থার্ড স্টেপে দেখা গেল যে আমাদের এই যে ডিভি মোল বাষ্পটা দ্রবণ প্রকোষ্ঠে তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ ঘনীভূত হচ্ছে। দ্রবণ প্রকোষ্ঠে পি চাপে ঘনীভূত হলো মানে তরলে পরিণত হলো। ঘনীভূত করতে আমাদের এই ক্ষেত্রে কাজটা কিন্তু আমাদের নেগেটিভ হবে, W সমান সমান হবে মাইনাস ডিভি আর টি। তাহলে এটা হলো ইকুয়েশন 1, এটা হলো ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 3। এরপর থার্ড স্টেপ গেল। ফোর্থ স্টেপ অর্থাৎ চতুর্থ ধাপে দেখা গেল যে আমাদের এই যে দ্রাবকের বাষ্পটা দ্রবণে এসে ঘনীভূত হলো, সেই দ্রবণের বাষ্প সেই যে দ্রবণে আসলো এইটাকে যদি দ্রাবক প্রকোষ্ঠে আমরা স্থানান্তরিত করতে চাই তাহলে আমাদের অসমেটিক চাপ অসমেটিক চাপকে আমরা পাই দ্বারা প্রকাশ করি। তাহলে অসমেটিক চাপ অপেক্ষা পাই অপেক্ষা একটু হলেও আমাদের চাপ বেশি প্রয়োগ করতে হবে। তাহলে থার্ড স্টেপে হলো যে সমতাপীয় এবং অভিমুখীভাবে ডিভি মোল হচ্ছে দ্রাবককে এই পদ্মা অর্ধ প্রবেশ্য পদ্মা ভেদ করে দ্রাবক প্রকোষ্ঠে স্থানান্তরিত করতে আমাদের এই যে দেখো দ্রাবক থেকে দ্রবণে যখন গেল তখন যে চাপটা ছিল সেটা কিন্তু অসমেটিক চাপ পাই ছিল। তাহলে এখন আমি কিন্তু দ্রবণ থেকে দ্রাবক প্রকোষ্ঠে স্থানান্তরিত করব, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার অসমেটিক প্রেসার পাই অপেক্ষা একটু হলেও চাপ বেশি প্রয়োগ করতে হবে।
তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর্থাৎ পাই অপেক্ষা একটু বেশি চাপ প্রয়োগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ডাব্লিউ কৃত কাজ, আচ্ছা এটাকে আমরা W1, এটা W2, এটা W3, এটা W4 যদি বলি, তাহলে W4 সমান সমান হবে মাইনাস ডিভি পাই ভি বার। এই ভি বারের পরিচয়টা হলো দ্রাবকের মোলার আয়তন। তাহলে এটা হলো আমাদের চতুর্থ স্টেপ। তাহলে এই পাই পাই অপেক্ষা একটু হলো আমাদের চাপ বেশি লাগতেছে। আর এখানে আমরা নতুন একটা রাশি পাইলাম ভি বার। ভি বার হলো দ্রাবকের মোলার আয়তন, দ্রাবকের মোলার আয়তন। এখন আমরা এই যে প্রতিটা স্টেপে যে আমাদের কাজগুলা হলো, যেহেতু এটা চাকরিক প্রক্রিয়া, তাহলে তোমরা জানো চাকরিক প্রক্রিয়ার প্রতিটা স্টেপে কাজের যোগফল কি হবে? 0 হবে। তাহলে আমরা মোট কাজ কি পাইলাম? তাহলে আমরা এটাকে চাকরি প্রক্রিয়া যেহেতু আমাদের, তাহলে টোটাল কাজটা আমরা কাউন্ট করতে পারি যে 4টা স্টেপে আমাদের মোট কাজ কত হইল। তাহলে মোট সম্পাদিত কাজ W ইকুয়াল W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। তাহলে আমাদের W1 ছিল ডিভি আরটি প্লাস ছিল আরটি ডিভি আরটি লন পি নট বাই পি মাইনাস ডিভি আরটি মাইনাস ডিভি বাই ভি বার। তাহলে এখানে ডিভি আরটি ক্যান্সেল হয়ে গেলে থাকলো আমাদের ডিভি আরটি লন অফ পি নট বাই পি মাইনাস ডিভি বাই ভি বার। তাহলে এখানে দেখো আমাদের, আমরা যদি এখন এপাশ ওপাশ করি তাহলে আমাদের আসে অতএব ডিভি পাই ভি বার ইকুয়াল ডিভি আরটি। আচ্ছা এখানে একটা কথা বলো, হ্যাঁ, তাহলে ডাব্লু মোট কাজ হলো কৃত মোট কাজের মান কিন্তু 0। হ্যাঁ, তাহলে আমাদের এখানে মোট কাজ ডাব্লু সমান সমান কিন্তু আমাদের কি আসবে? 0 আসবে। মোট কাজ এটা সমান সমান 0 আসবে। তাহলে এইটার সমান সমানও আমরা কি বলতে পারবো? 0। প্রতিটা সমান সমান 0। তাহলে এটা সমান সমানও 0। এখানে আমরা অর ইউজ করি, এটাও ইকুয়াল 0। তাহলে আমাদের, আমি বলছিলাম যে প্রক্রিয়াটি যেহেতু চাকরিক প্রক্রিয়ায় মোট কাজের মান সবসময় কি হবে? 0 হবে। যতগুলো স্টেপে আমরা কাজ করেছি তার যোগফল 0 হবে। তাহলে এখানে মোট সম্পাদিত কাজ সমান সমান ডাব্লিউ সমান সমান হচ্ছে আমাদের W1, W2, W3 এবং W4 এর যোগফল, এই মানটা হবে 0। তাহলে এখান থেকে আমরা পাইলাম যে ডিভি ক্যান্সেল হয়ে গেলে থাকলো পাই ভি বার সমান সমান আরটি লন অফ পি নট বাই পি। তাহলে এখানে থাকলো আরটি লন অফ পি নট বাই পি। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে দিই 5 নাম্বার ইকুয়েশন, এবং এটা নিয়ে আমরা আরেকটু কথা বলি। তাহলে আমরা এই যে সমতাপীয় এবং চাকরিক প্রক্রিয়ায় যে কাজের মানগুলো বের করলাম তার যোগফল থেকে আমাদের লাস্ট ইকুয়েশন পাইলাম পাই ভি বার ইকুয়াল হচ্ছে আরটি লন অফ, তাহলে আমরা মানটা পেলাম পাই ভি বার ইকুয়াল আরটি লন অফ পি নট বাই পি। এখন এটা সমান সমান আমরা এভাবেও লিখতে পারি একটু মডিফাই করে, আরটি লন অফ 1 প্লাস পি মাইনাস পি নট মাইনাস পি বাই পি। দেখো এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের পি নট বাই পি আসে।
এখন তোমরা জানো যে আমরা ক্ষুদ্র ক্ষেত্রে আমাদের আমাদের লঘু দ্রবণের জন্য আমাদের যেহেতু এটা খুবই অল্প পরিমাণ দ্রব থাকে, লঘু দ্রবণের জন্য আমরা এটাকে লন 1 মানে অর্থাৎ ক্ষুদ্র অর্থে P0/P ইকুয়াল প্রায় ইকুয়াল লেখা যায় P0 - P/P। এখন তোমরা আরো জানো যে লঘু দ্রবণের জন্য যেহেতু আমাদের লবণটা লঘু, তাই P0 আর P কিন্তু প্রায় ইকুয়াল। হ্যাঁ, তাহলে এটা P আমরা দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা কিন্তু দাঁড়াইলো অতএব P0 - P/P0, তাহলে প্রায় ইকুয়াল দাঁড়াইলো হচ্ছে P0 - P/P0। তাহলে আমরা এখন এখানে আসি। তাহলে আমাদের এখান থেকে দাঁড়ালো অতএব আমরা পাইলাম পাই ভি বার ইকুয়াল RT ইন্টু কি থাকলো RT ইন্টু P0 - P/P0। এই সমীকরণটা এখন আমরা পেলাম। তাহলে এই সমীকরণটার সঙ্গে দেখো অস্মোটিক চাপের বাষ্প চাপের আপেক্ষিক, এটা কিন্তু বাষ্প চাপের আপেক্ষিক অবনমন আর এটা হলো দ্রবণের অস্মোটিক চাপ। তাহলে এই সমীকরণটা কিন্তু আমাদের অস্মোটিক চাপের সঙ্গে বাষ্প চাপের অবনমনের সম্পর্ক প্রকাশ করে। তাহলে এটা অস্মোটিক চাপের সাথে বাষ্প চাপের আপেক্ষিক অবনমনের সম্পর্ক প্রকাশ করে। অনেক সময় তোমাদের এই অংশটুকু চাইতে পারে যে তাপগতিকভাবে দেখাও অস্মোটিক চাপের সাথে বাষ্প চাপের আপেক্ষিক অবনমনের সম্পর্ক। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই পর্যন্তই করতে হবে। এরপরে আসো, আমরা তো আসলে পাই সমান CRT তে যাব। তাহলে এখন আমাদের লাস্ট ইকুয়েশনটা দাঁড়াইলো কি? লাস্ট ইকুয়েশন আমাদের থাকলো যে পাই ভি বার ইকুয়াল RT P0 - P/P0। এটা ছিল আমাদের ইকুয়েশন নাম্বার 6। তাহলে এখানে দেখো যে তোমরা জানো যে লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা জানি বাষ্প চাপের আপেক্ষিক অবনমন P0 - P/P0 ইকুয়াল মোল ভগ্নাংশ, দ্রবের মোল ভগ্নাংশ। তাহলে দ্রবের মোল ভগ্নাংশ X2 ইকুয়াল আমরা জানি N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এখন যেহেতু আমরা লঘু দ্রবণ বলছি, তাহলে এটাকে আমরা বলতে পারি N1 প্লাস N2 প্রায় ইকুয়াল N1। এখানে N1 হলো দ্রাবকের মোল সংখ্যা, আর N2 হলো দ্রবের মোল সংখ্যা। যেহেতু লঘু দ্রবণ তাই N1 ইজ গ্রেটার দ্যান N2। আচ্ছা, দরকার নাই, লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি X2 ইকুয়াল N2/N1। তাহলে সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি দাঁড়ায়? পাই ভি বার ইকুয়াল RT তাহলে RT এর পরিবর্তে আমি লিখতে পারি X2। তাহলে X2 ইকুয়াল লেখা যায় RT ইন্টু N2/N1। তাহলে দেখো পাই ভি বার ইকুয়াল RT N2/N1। এই ইকুয়েশনটাকে আমরা এখন একটু সাজায় দেখি। আবার কি পাই?
তাহলে এই ইকুয়েশনটাকে সাজাইলে আমরা পাই ভি বার ইকুয়াল ছিল RT N2/N1 বা পাই ভি বার N1 ইকুয়াল N2 RT। এখন দেখো ভি বার ইন্টু N1 ইকুয়াল ভি, অর্থাৎ N1 মোল দ্রাবকের আয়তন যা লঘু দ্রবণের ক্ষেত্রে দ্রবণের আয়তন বলা যায়, যা লঘু দ্রবণের জন্য দ্রবণের আয়তন বলা যেতে পারে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি তাহলে এই সূত্রটাকে পাই, তাহলে পাই ভি ইকুয়াল N2 RT বা পাই ইকুয়াল N2/V RT। তোমরা তো জানো যে দ্রবের একক আয়তনে যত মোল থাকে সেটাকে আমরা মোলার ঘনমাত্রা বলি, অতএব পাই ইকুয়াল কি দাঁড়াবে CRT। তাহলে এই 7 নম্বরটাই হলো অস্মিটিক চাপের সূত্র। তোমরা তো জানো যে দ্রবের একক আয়তনে যতটুকু দ্রব থাকে সেটাকে আমরা বলি C ইকুয়াল N/V। তাহলে এখানে আমরা দ্রবের মোল সংখ্যা N2 আর এটা একক আয়তনে দ্রবণে আছে, তাহলে আমরা পেলাম পাই ইকুয়াল CRT। তাহলে এটাই কিন্তু আমাদের অস্মিটিক চাপের সূত্র। তাহলে আমরা তাপগতীয়ভাবে অস্মিটিক চাপের যে সূত্রটা আছে তা প্রতিপাদন করতে পারি। তাহলে এখন দেখো যে আমাদের অস্মিটিক চাপ, স্ফুটনাঙ্ক উন্নয়ন, হিমাঙ্ক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সবগুলাই কিন্তু কলিগেটিভস ধর্ম। আর এই কলিগেটিভ প্রপার্টিসগুলো তোমরা জানো যে এগুলা দ্রবের অণুর সংখ্যার উপর নির্ভর করে, তার প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে দেখো এখন যদি আমরা 2 মার্কস একটা প্রশ্ন করি যে দেখাও যে অস্মিটিক চাপ একটি কলিগেটিভ ধর্ম, অথবা দেখাও যে স্ফুটনাঙ্ক উন্নয়ন একটি কলিগেটিভ ধর্ম, অথবা হিমাঙ্ক অবনমন একটি কলিগেটিভ ধর্ম, অথবা দেখাও যে বাষ্পচাপের অবনমন একটি কলিগেটিভ ধর্ম। তাহলে দেখো আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম অস্মিটিক চাপের ক্ষেত্রে যদি বলি, অস্মিটিক চাপের ক্ষেত্রে পাইছো CRT মানে হলো N/V RT। অর্থাৎ দেখো এখানে আমরা যদি একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে ভিন্ন ভিন্ন দ্রবের সমমোল দ্রবীভূত করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অস্মিটিক চাপ কি থাকবে, সমান থাকবে। কারণ সমমোল দ্রব বলছি, তাহলে সমমোল দ্রবগুলা কিন্তু সবগুলাই একই পরিমাণ দ্রব, আমরা একই মোলে দ্রবীভূত করছি, তাহলে এখানে দ্রবের সংখ্যাটা সমান থাকছে। ফলে যেহেতু কলিগেটিভ ধর্ম দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে না, শুধু দ্রবের অণুর সংখ্যার উপর নির্ভর করে, তাই প্রতি ক্ষেত্রে অস্মিটিক চাপটা সমান হবে। তাই কলিগেটিভ প্রপার্টিজ একটি কি, তাই হলো অস্মিটিক চাপ একটি কলিগেটিভ প্রপার্টিজ বা কলিগেটিভ ধর্ম। ঠিক সেইভাবে যদি আমরা স্ফুটনাঙ্ক উন্নয়ন বলি, তাহলে তোমরা জানো স্ফুটনাঙ্ক উন্নয়নের সূত্র ছিল ΔTV/CL, অর্থাৎ এটা দ্রবণের মোলালিটির সমানুপাতিক। হ্যাঁ, তাহলে দেখো মোলালিটিও কিন্তু দ্রবের মোল সংখ্যার উপর নির্ভর করে, আর মোল সংখ্যাও দ্রবের অণুর সংখ্যার উপর নির্ভর করে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের প্রকৃতির উপর নির্ভর করে না, তাই আমাদের স্ফুটনাঙ্ক উন্নয়নও একটা কলিগেটিভ প্রপার্টিজ, অথবা হিমাঙ্ক অবনমনও একইভাবে আমরা কলিগেটিভ ধর্ম বলতে পারি। এখন এই যে কলিগেটিভ ধর্ম, অস্মিটিক চাপ বলো, স্ফুটনাঙ্ক উন্নয়ন বলো বা হিমাঙ্ক অবনমন বলো, বিশেষ করে আমি যেহেতু এখন অস্মিটিক প্রেশারটা পড়াচ্ছি, তাহলে অস্মিটিক প্রেশার দিয়ে বলি যে অস্মিটিক প্রেশারটা কিন্তু এই যে এই সূত্রগুলা,
এই সূত্রগুলা কিন্তু প্রযোজ্যতা অবশ্যই দ্রবণটাকে লঘু দ্রবণ হতে হবে, ডাইলুট সলিউশন হতে হবে, যেখানে দ্রবের পরিমাণ নগণ্য থাকবে। আর এখানে যে দ্রবটা আমরা দ্রবীভূত করব সেই দ্রবটাকে ইলেকট্রোলাইট হওয়া যাবে না, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য হওয়া যাবে না, এবং এরা খুব বেশি উদ্দায়ী বা ভোলাটাইল হবে না, অর্থাৎ খুব অল্প পরিমাণে অর্থাৎ এরা সহজে বাষ্পে পরিণত হবে না। তাহলে দ্রবটাকে হতে হবে অনুদ্দায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য, আর দ্রবণটাকে হতে হবে তোমার অবশ্যই লঘু দ্রবণ। তাহলে এইরকম ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আর যদি আমরা দ্রবণটাকে গাঢ় করি তাহলে কিন্তু এটা এই সূত্রগুলা অ্যাপ্লিকেবল হবে না। আর তোমাদেরকে আমি গত ক্লাসে বলছিলাম একটা উদাহরণ, যে একই ঘনমাত্রার যদি আমরা চিনি দ্রবণ এবং গ্লুকোজ, চিনি বা গ্লুকোজ অথবা লবণ, তাহলে চিনি দ্রবণ এবং লবণ নিয়ে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়ে, তাহলে তাদের কিন্তু কলিগেটিভ কি বলে অসমেটিক চাপ সমান হবে না, কারণ চিনি হলো অতড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বাট সোডিয়াম ক্লোরাইড কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে গিয়ে কিন্তু আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দিবে, তাই না? তাহলে এখানে আয়নের সংখ্যা হয়ে যাচ্ছে দ্বিগুণ। আর চিনি কিন্তু আয়নিত হবে না, ফলে চিনির সংখ্যাটা কিন্তু চিনির অনুসংখ্যাটা কিন্তু সোডিয়াম এবং ক্লোরিনের সংখ্যার চেয়ে কম হবে, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরাইড দ্বিগুণ হয়ে যাবে, ফলে এদের অসমেটিক চাপটাও বেশি হবে। ঠিক এরকম আমরা যখন কোনো ফ্রিজিং মিক্সার অর্থাৎ হিম মিশ্র তৈরি করতে চাই, যেটা বিশেষ করে মিশ্রণের তাপমাত্রাকে অনেক কমাইতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইলেকট্রোলাইট ব্যবহার করি। তাহলে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, হিম মিশ্র বা ফ্রিজিং মিক্সার তৈরিতে আমরা ইলেকট্রোলাইট ব্যবহার করি কেন, বা ইলেকট্রোলাইটের ভূমিকা আলোচনা করো। তাহলে তোমরা কিন্তু এটাও আমরা এই যে আমরা বলছি যে আমাদের এই স্ফুটনাঙ্ক হিমাঙ্ক অবনবন একটা কলিগেটিভ প্রপার্টিস, এটা দ্রবের অনুসংখ্যার উপর নির্ভর করে, কিন্তু তার প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে আমরা যখন ইলেকট্রোলাইট যোগ করবো, ধরো সোডিয়াম ক্লোরাইড যোগ করলাম, তাহলে সোডিয়াম ক্লোরাইড সলিউশনে গিয়ে কিন্তু সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হচ্ছে। তাহলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যখন এরা দ্রবণে যাচ্ছে, দেখো সোডিয়াম ক্লোরাইড কিন্তু আণবিক অবস্থায় থাকছে না, যে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাসে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রোলাইটটা যেহেতু বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয়, ফলে আয়নের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তাহলে দ্রবের আয়ন সংখ্যা বেড়ে যাওয়ায় এদের কি হবে, হিমাঙ্কের অবনবনটাও বেশি ঘটবে। আর হিমাঙ্কের যত অবনবন ঘটবে টেম্পারেচার তত কমে যাবে, ফলে মিশ্রণের তাপমাত্রাও বা হিমাঙ্ক তত সহজে হ্রাস পাবে। তাহলে আমরা কিন্তু হিম মিশ্র তৈরিতে বা ফ্রিজিং মিক্সার তৈরিতে ইলেকট্রোলাইট ব্যবহার করি, কারণ এরা আয়নিত হয়ে নর্মালি অতড়িৎ বিশ্লেষ্য পদার্থের চেয়ে এরা যেহেতু আয়নিত হয়ে আয়নের সংখ্যা বৃদ্ধি করতে পারে, তাই হিম মিশ্র তৈরিতে আমরা ইলেকট্রোলাইট ব্যবহার করলে দ্রবণের টেম্পারেচার অনেক কমে যাবে। তাই হিম মিশ্র তৈরিতে আমরা ইলেকট্রোলাইট ব্যবহার করি। তো এই সঙ্গে আমার আজকে কলিগেটিভ প্রপার্টিস সলিউশনের যে অংশটুকু ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা লিকুইডের কিছু প্রপার্টি নিয়ে হয়তো নেক্সট ক্লাসে পড়বো। আরেকটা জিনিস আছে এখানে, আমার আরেকটা জিনিস পড়ানো বাকি, সেটা হলো নার্নস্টের ডিস্ট্রিবিউশন ল, বন্টন সূত্র। এটা আমি তাহলে তোমাদের নেক্সট ক্লাসে এই সূত্রটা কি, এর প্রযোজ্যতা কি, লিমিটেশন কি এবং এর অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।